হাসিনার বিচার শুরু আগামী মাসে। আল জাজিরাকে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারকে ভালো মনে করছে অধিকাংশ মানুষ। মন্ত্রণালয়ের মতামত ছড়াই ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, অভিযোগ আইন উপদেষ্টার। নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল, অস্বীকার পুলিশের। এবং দেশের বিভিন্ন স্থানে ব্যাপক শিলাবৃষ্টি, বজ্রপাতে কুমিল্লায় 4 জন সহ 4 জেলায় 11 জনের মৃত্যু। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাক্ষাৎকারমূলক এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। ওই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এই প্রশ্নের উত্তরের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে। দলটি আগে সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনও কোনো সিদ্ধান্ত ঘোষণা দেয়নি। হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজযাত্রীদের এটি ব্যবহারের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, হজ ব্যবস্থাপনায় উন্নত দেশের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ এবং যেসব দেশে এই ধরনের ব্যবস্থা নেই সেসব দেশকে বিনামূল্যে আমাদের অ্যাপটির কারিগরি দিক প্রদানের উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে এই অ্যাপকে আরও সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। এই অ্যাপটির পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এ সময় ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব উপস্থিত ছিলেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে গ্যাজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন, এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশন গ্যাজেট প্রকাশ করতে পারে। সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইন সহায়তা দিবসের আলোচনা সভা শেষে এসব কথা বলেন তিনি। কথা বলেন মেজর সিনহা ও নারায়ণগঞ্জ 7 খুন হত্যা মামলা নিয়েও। বিস্তারিত নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্টে। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে চলতি বছরে 27 মার্চ রায় দেন আদালত। নির্বাচন কমিশন আদালতের রায় আমলে নিয়ে গেল রোববার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। দক্ষিণ সিটির নতুন মেয়রের গেজেট প্রকাশ নিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গেজেট প্রকাশের আগে মতামত নেওয়া হয়নি আইন মন্ত্রণালয়ের, কিছুটা আক্ষেপ করে তিনি বলেন, ইসির সাংবিধানিক অধিকার রয়েছে। নির্বাচন কমিশন তো আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না, কারণ ওনার সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। কথা বলে আমরা যেটা জেনেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে মেজর সিনহার হত্যার মামলার বিষয়ে কথা বলেন ডক্টর আসিফ নজরুল। মেজর সিনহার যে আপনার হত্যা মামলা, এটা একটা পাশবিক হত্যা ঘটনা ছিল। আমাদেরকে কি বলবো আর কি, মানে আমরা সবাই শোকাচ্ছন্ন ছিলাম, সবাই আমরা বিচার চেয়েছি। 7 খুন, বর্বরচিত একটা খুন হয়েছে, আমরা এটার বিচার চেয়েছি। কিন্তু ভাই আপনাদের তো একটা জিনিস বুঝতে হবে, এগুলি যখন উচ্চ আদালতে থাকে, হাইকোর্টে থাকে, তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারাধীন বিষয়।
এটা কার্যতালিকায় কত নম্বর আসবে, কবে শুনানি হবে, এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই। এর আগে অনুষ্ঠানে দেশে প্রতি বছরে 5 লাখ মামলা হয় জানিয়ে আইন উপদেষ্টা বলেন, মামলার জট কমাতে পরিকল্পনা করছে সরকার। তার মধ্যে যদি 4 লক্ষ আমরা লিগ্যালিটি নিয়ে আসতে পারি, তাহলে এটা দেশের বিচার প্রত্যাশী মানুষের জন্য অনেক বড় একটা কাজ করা হবে ইনশাল্লাহ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ আরাকান আর্মির জন্য মানবিক প্যাসেজ দেওয়ার সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই অঞ্চলের ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় গণসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারের উচিত ছিল এই সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করা। দেশের মানুষকে সাহায্য করার বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে এটা অবশ্যই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত। আমরা আরেকটি গাজার মতো পরিস্থিতি যেতে চাই না, যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ইতিমধ্যেই বড় সমস্যায় রয়েছে, তার উপর নতুন সংকট তৈরি হোক, এটা আমরা চাই না। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করাতে আমাদের আপত্তি নাই, কিন্তু এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষি মানা হয়েছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেধড়ক কিল ঘুষি মারেন। এ সময় পুলিশ আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকেন। কিছুক্ষণ দৌড়ে দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে দেন। এই ঘটনার ভিডিও সাংবাদিকদের কাছে রয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সুলাইমান হত্যা মামলায় সিআইডি 7 দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সময় কিল ঘুষি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে বলেন, তাকে কেউ কিল ঘুষি মারেনি, তবে কিছু আইনজীবী হুজুগে জোয়ার তুলেছিলেন। শুনানি শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে মোহাম্মদ শাকিল নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত 8টার দিকে উপজেলার ছয়ানি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটে এই ঘটনা ঘটে। নিহত শাকিল একই গ্রামের মোহাম্মদ সুলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন। স্থানীয়রা জানায়, রাত 8টার দিকে শাকিল সহ কয়েকজন ছয়ানির গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা করে 5 জন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। তখন শাকিল সহ আরও কয়েকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে। এ সময় শাকিলের ছোট ভাই শুভকেও কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক এলাকার লোকজন 2 ভাইকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করে। পরে স্থানীয় লোকজন অস্ত্রধারী 3 সন্ত্রাসীকে আটক করে গণধুলাই দিয়ে পুলিশে দেয়, তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানতে পারেনি। জনপ্রিয় অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনায় হতবাক জুলাই বিপ্লবীরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে কণ্ঠ উচ্চকিত করার পরও কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যা মামলায় ইরেশ জাকেরের নাম আসে তা নিয়ে বিব্রত হয়েছেন উপদেষ্টারাও। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে শোবিজ অঙ্গনে। পাশাপাশি ইরেশ জাকেরের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বিজ্ঞাপনের বকেয়া বিল পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং দেশের গণমাধ্যমগুলো বড় রকমের আর্থিক ঝুঁকির মুখে পড়েছে। বাতিল বিপ্লবের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে যখন নারায়ণগঞ্জের শিশু রিয়া বাসার ছাদে খেলতে গিয়ে বুলেটের আঘাতে শহীদ হয়, তখন যে কজন শোবিজ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেন, তার মধ্যে ইরেশ জাকের অন্যতম। সে সময় ইরেশ জাকের তার 5 বছর বয়সী কন্যা মেহাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। পাখির মতো গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে তিনি বিপ্লবীদের পাশেই ছিলেন সার্বক্ষণিক। জুলাই বিপ্লবের 8 মাস পর পারভেজ হত্যা মামলার তালিকায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে
উঠে এসেছে ইরেশ জাকেরের নাম, যা দেখে রীতিমতো হতবাক খোদ জুলাই বিপ্লবীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। শোবিজ তারকা আজমেরি হক বাঁধন, আর জে কিবরিয়া, পরিচালক শিহাব শাহিন, অভিনেতা টুটুল চৌধুরী সহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন নিজেদের ভেরিফাইড ফেসবুকে। এ ঘটনায় বিব্রত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী গণমাধ্যমকে বলেন, এই মামলা সরকার করেনি, এর যথাযথ তদন্ত করতে হবে। মামলা দায়েরের ঘটনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন ফারুকী। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রপক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো এখন আপনি দেখেন মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে। এদিকে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যারা হীন উদ্দেশ্যে মামলা করেছে তাদের খুঁজে বের করতে হবে। আপনি যে ইরেশ জাকেরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না, খুঁজে বের করে একটু মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন, তাদের উন্মোচন করেন। তারা যেই হীন উদ্দেশ্যে বা তারা যদি কোনো হীন উদ্দেশ্যে, শত্রুতামূলক উদ্দেশ্যে, অন্যের ব্যবসা, জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন। এ ঘটনায় এশিয়াটিক মাইন্ড শেয়ারের সবগুলো অ্যাকাউন্ট জব্দ করায় গণমাধ্যম অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা দেশকে ভালোবাসে তারা পালিয়ে অন্য দেশে আশ্রয় নেয় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তৃণমূল থেকে শীর্ষে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মৌলানা আব্দুস সুবহানের স্মৃতিচারণ করে লেখা তৃণমূল থেকে শীর্ষ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে এ সময় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মৌলানা আব্দুস সুবহানের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সরকারি অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, ক্ষমতার অহংকারে যারা সম্মানিত ব্যক্তিদের অপমান করেছিল তারাই আজ দেশ থেকে বিতাড়িত শয়তানের মতো পালিয়ে গেছে। মৌলানা আব্দুস সুবহান দেশ, মাটি, মানুষকে ভালোবাসতেন। চাইলে তিনি বিদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন না, তিনি এগুলো চিন্তা করেননি। আল্লাহ এখানেই পয়দা করেছেন, এই দেশের হক আমার উপরে আছে, আর আমারও হক এই দেশের উপরে আছে। সুতরাং আমার প্রিয় দেশ আমার ঠিকানা, এই সম্মানটুকু তিনি করেছেন, ওই চিন্তা উনি করেননি। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। দেশের তরুণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে যৌথ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। যেন রাজধানী সহ দেশের বিভাগীয় শহরে তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ, সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সর্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি পালন করা হবে। দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে 2 দিনব্যাপী সমন্বিত এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিস্তৃত সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে কোটি কোটি তরুণীর জীবনে আশার আলো জ্বালাতে, যাতে তাদের জীবনের ভাগ্য পরিবর্তন হয়, সমস্যার সমাধান ঘটে এবং ব্যক্তিগত ও পারিবারিক উন্নয়ন ঘটে। আজকেও কিন্তু সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা মানুষের মন থেকে মুছে যায়নি। আমরা মানুষের পক্ষে আছি। তরুণরা যা ভাবছে সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই 3 অঙ্গ সংগঠন তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদেরকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করবেন। এবারে সারা বাংলা প্রসঙ্গ।
টাঙ্গাইলের খাঁচাইলে আলোকিত শিক্ষক অমূল্য সোম গোবিন্দের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেধাবৃত্তি পরীক্ষা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। অন্যদের সমাজ গঠনে আলোকিত মানুষ সেই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার মামরইচ গলগন্দা পাবলিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ও মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঘাটাইল সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, বিকন ফার্মাসিউটিক্যালের ভাইস প্রেসিডেন্ট অমলেশ সোম সহ আরও অনেকেই। পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা জজ আদালত বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আইনগত সহায়তা প্রধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দারা জজ মোহাম্মদ ইমদাদুল হক। পরে আদালত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ও সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যানের সভাপতিত্বে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ পারভেজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব লিমেন্ট রায় সহ আরও অনেকেই। টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস 2025 উদযাপিত হয়েছে। সোমবার জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা ও দারা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ও দারা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল টাঙ্গাইলের বিচারক কাউসার আহমেদ, স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার খান। প্রবাসী পেশাজীবী সমবায় সমিতির মাধ্যমে প্রায় 450 জন সৌদি প্রবাসীর কাছ থেকে 15 কোটি টাকা আত্মসাতের চেষ্টা চালাচ্ছে। সাবেক সৌদি প্রবাসী ও বর্তমান দুবাই প্রবাসী এক অনলাইন অ্যাক্টিভিটির এই অভিযোগ এনে এই প্রতারকের বিষয়ে জানতে পাওনা টাকা ফিরে পেতে সরকারের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সৌদি প্রবাসীরা। রোববার রাতে চট্টগ্রাম নগরীর একটি হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী প্রবাসী মাহবুবুর রহমান। এই সময় তিনি জানান, প্রবাসী পেশাজীবী সমবায় সমিতির মাধ্যমে লভ্যাংশ দিবে বলে প্রবাসীদের কাছ থেকে এই প্রতারক বিনিয়োগ নিয়ে তা এখন ফেরত দিচ্ছে না। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল কাদের, রফিকুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন সহ বিভিন্ন প্রবাসীর পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। হাসিনার বিচার শুরু, আগামী মাসে আল জাজিরাকে ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারকে ভালো মনে করছে অধিকাংশ মানুষ। মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, অভিযোগ আইন উপদেষ্টার। নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল, অস্বীকার পুলিশের। এবং দেশের বিভিন্ন স্থানে ব্যাপক শিলাবৃষ্টি, বজ্রপাতে কুমিল্লায় 4 জন সহ 4 জেলায় 11 জনের মৃত্যু। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।